আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি লুবাবা ফেরদৌসী সায়কা। এতক্ষণ প্রথমে সংবাদ শিরোনাম। 2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট পেশ। উন্নয়ন ও সমৃদ্ধির পথে দেশকে এগিয়ে নিতে 10টি প্রধান অগ্রাধিকার বিবেচনায় বাজেট প্রণয়ন করা হয়েছে বললেন অর্থমন্ত্রী। বিশ্বকাপ ফুটবল উপলক্ষে 10 টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট, 50 টাকা মূল্যমানের খাম সম্বলিত সুভেনির শীট এবং 5 টাকা মূল্যমানের ডাটা কার্ড উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রামিসা হত্যাসহ নারী ও শিশু নির্যাতন দমন আইনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সকল মামলার আপিল দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে 14 জুন থেকে কার্যক্রম শুরু করবে হাইকোর্টের বিশেষ বেঞ্চ, জানালেন অ্যাটর্নি জেনারেল। যুদ্ধবিরতি উপেক্ষা করে ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত, হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ ঘোষণা তেহরানের। এবং জমকালো আয়োজনে রাতে পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের। রাত 11:30টায় উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। 2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বিকেলে জাতীয় সংসদে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নতুন অর্থ বছরের প্রস্তাবিত এই বাজেট পেশ করেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন। প্রস্তাবিত বাজেটের আকার দেশের মোট দেশজ উৎপাদন জিডিপির 13.7%, যা চলতি অর্থ বছরের বাজেটের তুলনায় 1,48,000 কোটি টাকা বেশি। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, আগামী অর্থবছরে মোট উন্নয়ন ব্যয় বৃদ্ধি এবং পরিচালন ব্যয় তুলনামূলক কমিয়ে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে সরকারি ব্যয়ের কাঠামোয় উন্নয়ন কর্মকাণ্ডকে আরও বেশি গুরুত্ব দেওয়া হবে। প্রস্তাবিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির জন্য 3 লাখ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সব মিলিয়ে উন্নয়ন ব্যয়ের পরিমাণ ধরা হয়েছে 3,16,075 কোটি টাকা। অন্যদিকে পরিচালন ব্যয়সহ অন্যান্য খাতে বরাদ্দের প্রস্তাব করা হয়েছে 6,21,925 কোটি টাকা। বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী জানান, সরকার ধীরে ধীরে বাজেটে উন্নয়ন ব্যয়ের অংশ বাড়ানোর নীতি অনুসরণ করছে। সে অনুযায়ী আগামী অর্থ বছরে উন্নয়ন ব্যয় 33.70% উন্নীত করার প্রস্তাব করা হয়েছে, যা চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটে ছিল 27.27%। একই সঙ্গে পরিচালন ব্যয় কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি অর্থ বছরে মোট ব্যয়ের 72.73% পরিচালন খাতে ব্যয় হলেও আগামী অর্থ বছরে তা কমিয়ে 66.30% নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে। পুঁজিবাজার সংস্কারের মাধ্যমে বিনিয়োগ উৎসাহ প্রদান, জ্বালানি নিরাপত্তা, উৎপাদনশীল কর্মকাণ্ডের ধারাবাহিকতা নিশ্চিত করতে বিদ্যুৎ ও জ্বালানি নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতের পাশাপাশি সাশ্রয়ী, নির্ভরযোগ্য, পরিবেশ বান্ধব বিদ্যুৎ জ্বালানি ব্যবস্থা গড়ে তুলতে আত্মনির্ভরশীল জ্বালানি নিরাপত্তা গড়ে তোলা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশ, একটি ভবিষ্যৎমুখী, গতিশীল, প্রকৃত অর্থে প্রযুক্তিগতভাবে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলার মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের অন্যতম প্রধান আইসিটি রপ্তানিকারক দেশে রূপান্তর করা, স্বচ্ছ, দক্ষ, জবাবদিহিমূলক প্রতিষ্ঠান ও প্রশাসনিক ব্যবস্থা, টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা গড়ে তোলার লক্ষ্যে মেধাভিত্তিক, জবাবদিহিমূলক প্রতিষ্ঠান এবং প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি সরকারি বিনিয়োগ বাস্তবায়ন দক্ষ, কার্যকর করে তোলা, সরকারের সময়ের সামষ্টিক অর্থনীতির সূচকসমূহের তুলনামূলক চিত্র তুলে ধরছে। 2005-06 অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি অর্জিত হয়েছিল 6.78%, কিন্তু পরবর্তীতে পতিত সরকারের সময়ে 23-24 অর্থবছরে তা 4.22% এবং 24-25 অর্থবছরে 3.49% নেমে এসেছে। মাননীয় স্পিকার, সাধারণ মূল্যস্ফীতি ছিল 7.17%, যা বেড়ে 24 সালের জুলাই মাসে
11.66% পৌঁছায়। খেলাপি ঋণ বেড়ে 35.73% দাঁড়িয়েছে। দরিদ্র শিক্ষার্থীদের জন্য স্কুল ইউনিফর্ম, জুতা, স্কুল ব্যাগ সরবরাহ, প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিতকরণ এবং বিশেষায়িত সহায়ক প্রযুক্তি ও শিক্ষা সামগ্রী প্রদান করা হবে। সুস্বাস্থ্য নিশ্চিতকরণে মিড ডে মিল কর্মসূচি চালু ও পর্যায়ক্রমে সারা দেশে সম্প্রসারণ এবং ছাত্রী ও শিক্ষিকাদের স্যানিটেশন ও হাইজিনকে প্রাধান্য দিয়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বিশেষ সভায় 2026-27 অর্থ বছরের বাজেট অনুমোদন দেওয়া হয়। জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে মন্ত্রিসভার বিশেষ সভায় নতুন অর্থ বছর এ বাজেট অনুমোদন দেয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সভায় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সহ মন্ত্রিপরিষদ সদস্যবর্গ, জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন। এদিকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, সীমিত সম্পদের মধ্যে দেশের সকল মানুষদের স্বস্তি দিতে এবারের বাজেট করছে সরকার। তিনি আজ সাংবাদিকদের একথা জানান। অর্থমন্ত্রী বলেন, নির্বাচিত সরকারের বাজেটে জাতির প্রত্যাশা অনেক বেশি। অর্থনৈতিক সুফল যাতে সবার কাছে যায় সে কথাই বাজেটে বলা হয়েছে। এছাড়া ভঙ্গুর থেকে অর্থনীতিকে সমৃদ্ধির পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সরকার। এটা জনগণের নির্বাচিত সরকারের প্রথম বাজেট, অনেক দিন পর, আগে হয়েছে, এবং এই বাজেট স্বাভাবিকভাবে জনগণের প্রত্যাশা অনেক বেশি, এবং আমরা চেষ্টা করেছি সীমিত সম্পদের মধ্যে থেকেও বাংলাদেশের প্রতিটি জনগণকে মাথায় রেখে এই বাজেট দেওয়ার চেষ্টা করেছি। এবং সবচেয়ে বেশি আমরা শুরু করেছি কাজটা একেবারে হতদরিদ্র যারা পিছিয়ে পড়া লোক আছে তাদেরকে মাথায় রেখে, এবং ক্রমান্বয়ে সকলের জন্য সকল গোষ্ঠীকে মাথায় রেখে সকলে যাতে এই অর্থনীতিতে অংশগ্রহণ করতে পারে, অর্থনীতির সুফল পায়, সেটা মাথায় রেখে বাজেট করেছি। বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে 10 টাকা মূল্যমানের স্মারক ডাক টিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে জাতীয় সংসদ ভবনে নিজ কার্যালয়ে 50 টাকা মূল্যমানের খাম সম্বলিত সুভেনির শিট এবং 5 টাকা মূল্যমানের ডাটা কার্ডও প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এ সময় বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়। অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমন এবং ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক SM হারুনুর রশিদ উপস্থিত ছিলেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মামলাসহ বহুল আলোচিত রামিসা হত্যা মামলার আপিল দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে প্রধান বিচারপতির নির্দেশে গঠিত হাইকোর্টের বিশেষ বেঞ্চ আগামী 14 জুন থেকে কার্যক্রম শুরু করবে। আজ নিজ কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জানান, আলোচিত রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্সের নথি ইতোমধ্যে সুপ্রিম কোর্টে পৌঁছেছে, ফলে আগামী রোববারই মামলাটি শুনানির তালিকায় অন্তর্ভুক্ত হতে পারে। তিনি বলেন, গুরুত্বপূর্ণ এসব মামলার দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের সমন্বয়ে একটি বিশেষ প্যানেল গঠন করা হয়েছে, যারা প্রয়োজন হলে সাপ্তাহিক ছুটির দিনেও কাজ করবেন। শুনানিতে অ্যাটর্নি জেনারেল নিজে উপস্থিত থাকবেন এবং রাষ্ট্রপক্ষ কোনো মুলতবি চাইবে না বলেও জানান তিনি। সংবিধানের ম্যান্ডেটটা হচ্ছে যত দ্রুত সম্ভব মানুষের বিচার প্রাপ্তি এবং প্রকাশ্য আদালতে বিচার প্রাপ্তি। এটা সাংবিধানিক অধিকার। এটা প্রকাশ্য আদালতে হয়েছে। একটা মামলা আসামি গ্রেপ্তার হয়েছে, তিনি ফৌজদারি কার্যবিধির 164 ধারা মোতাবেক তিনি আদালতের সামনে স্বীকারোক্তি দিয়েছেন, দোষ স্বীকার করেছেন, তাকে সাক্ষী এসেছে, তাকে সাক্ষীদের জেরা করার জন্য সুযোগ দেওয়া হয়েছে, তাকে এক্সামিন করা হয়েছে, পরীক্ষা করা হয়েছে। এই যে আইনি প্রক্রিয়া অন্যান্য সকল মামলার ক্ষেত্রে, সেই সমস্ত আইনি প্রক্রিয়া এই মামলা এবং যে সমস্ত মামলাগুলো নিয়ে আমরা এখন যাচ্ছে এগুলো আইন অনুযায়ী পরিচালিত হয়েছে। সুতরাং আইন অনুযায়ী যদি আইনের সঠিক প্রয়োগ হয় তাহলে তো কোনো ব্যক্তির ন্যায় বিচার থেকে বঞ্চিত হওয়ার কোনো সুযোগ নেই।
এবার আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধবিরতির মধ্যেই ইরানের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে দ্বিতীয় দিনের মতো বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড হামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে ইরানের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে একসঙ্গে আত্মরক্ষামূলক অভিযান শুরু করা হয়েছে। জাকিয়া জামান আনিকার ডেস্ক রিপোর্ট। ইরানে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী টানা দ্বিতীয় দিনের মতো ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় মার্কিন যুদ্ধজাহাজ। হরমুজ প্রণালী ও ওমান সাগরে অবস্থানরত মার্কিন রণতরী থেকে বুধবার রাতে একযোগে মিসাইল ও বিমান হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীতে একটি মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করার অভিযোগ এনে ইরানে হামলা করেছিল মার্কিন বাহিনী। ইরানের বিভিন্ন গণমাধ্যম বন্দর আব্বাসে বড় ধরনের বিস্ফোরণের খবর জানিয়েছে। এছাড়াও কাশিম দ্বীপ, গোরগান সিরিক ও মিনাবের দক্ষিণের শহরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। কঠোর হামলার হুমকি দিয়ে ইরানকে চুক্তি সই করার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। In fact, it totally prohibits them from ever having a nuclear weapon. And it was just tap, tap, tap. I don't know what they're doing. তবে মার্কিন প্রেসিডেন্টের হুমকি প্রত্যাখ্যান করে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে জানিয়েছেন, যে কোনো চাপ বা হুমকির বিরুদ্ধে তেহরান কঠোরভাবে অবস্থান নেবে। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি বলেছেন, চাপ ও জবরদস্তির কাছে ইরান কোনো অবস্থাতেই নতি স্বীকার করবে না। নিরাপত্তা পরিষদে এক বৈঠকে আমির সাইদ ইরাভানি বলেন, হুমকি, ভীতি প্রদর্শন বা শক্তি প্রদর্শনের মাধ্যমে কোনো টেকসই চুক্তিতে পৌঁছানো সম্ভব নয়। Sustainable peace, stability and security can only be achieved through dialogue, cooperation and confidence building among the countries of the region themselves, on the basis of mutual respect, sovereign equality, good neighborliness and full adherence to international law and the purposes and principles of the Charter of the United Nations. তিনি বলেন, ওয়াশিংটন যদি সত্যি একটি কূটনৈতিক সমাধান চায় তবে অবশ্যই তাকে হুমকির ভাষা পরিহার করতে হবে। তিনি বলেন, একটি সফল চুক্তির জন্য যুক্তরাষ্ট্রকে অবশ্যই পারস্পরিক শ্রদ্ধা, সার্বভৌম সমতা ও আন্তর্জাতিক আইনের প্রতি পূর্ণ আনুগত্যের ভিত্তিতেই ইরানের সঙ্গে আলোচনায় বসতে হবে। জাকিয়া জামান আনিকা, বিটিভি নিউজ। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে অন্তত 15 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে 11 জন বেসামরিক নাগরিক এবং 4 জন নিরাপত্তা কর্মকর্তা রয়েছেন। আসন্ন নির্বাচনে শরণার্থীদের জন্য 12টি আসন সংরক্ষিত রাখার প্রতিবাদে আঞ্চলিক রাজধানী মুজাফফরাবাদে লং মার্চ বা পদযাত্রার ডাক দেয় আন্দোলনকারী দলগুলোর একটি সম্মিলিত জোট জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি জেএএসি। কর্তৃপক্ষ জোটটির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে এটিকে নিষিদ্ধ ঘোষণা করে এবং এর নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। তবে এই পদক্ষেপেও হাজার হাজার মানুষকে পদযাত্রায় যোগ দেওয়া থেকে বিরত রাখতে পারেনি, যার ফলে অঞ্চলের বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনীর সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ ঘটে। বিপুল সংখ্যক বিক্ষোভকারী রাওয়ালকোট শহর থেকে মাত্র 4 কিলোমিটার দূরে অবস্থান করছে। নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, বিক্ষোভকারীদের এই বহরকে মুজাফফরাবাদে যাওয়ার জন্য রাওয়ালকোট অতিক্রম করতে দেয়া হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা কর্মকর্তারা এলাকায় টহল দেওয়ার পাশাপাশি বাসিন্দাদের ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আবারও দেশের খবর। এবার সংবাদের সত্যতা যাচাই ভিত্তিক পরিবেশনা, ফ্যাক্ট চেক, সত্য জানুন। ভারতের সীমান্তে বাংলাদেশ বিপুল পরিমাণ ট্যাঙ্ক মোতায়েন করেছে দাবিতে সামরিক বাহিনীর কুচকাওয়াজের পুরনো ছবি প্রচার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য ছড়ানো হয়েছে। এমন গুজবে জনমনে উত্তেজনা ও বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। সীমা শারমিনের প্রতিবেদন। একটা ছবি যেন হাজারটা প্রশ্ন, আর ফ্রেমের আড়ালে লুকিয়ে চোরাগোপ্তা মিথ্যে। গত 24 ঘন্টায় আপনার ফিডেও নিশ্চয়ই এসেছে এই ছবিটি। দাবি একটাই, ভারত সীমান্তে বাংলাদেশ মোতায়েন করেছে ভারী ট্যাঙ্ক। কিন্তু চোখ যা দেখে সত্যি কি সবসময় তাই?
রিউমার স্ক্যানার যখন ছবিটির অতীত ঘাটল, তখন গল্পটা ঠিক পাল্টে গেল। আসলে এই ফ্রেমটা আজকের না, এটা 2018 সালের 7 মার্চের। সেদিন ছিল সেনাবাহিনীর কুচকাওয়াজ। সীমান্তের বারুদ নয়, বরং সেটা ছিল বিজয়ের ধুলো। তাহলে 6 বছর পর কেন ফিরে এলো এই ছবি? কারণ মাঠ এখন গরম। সীমান্তে পুশ ইন ইস্যুতে উত্তেজনা চলছে। আর গুজবের পুরনো নিয়ম, আতঙ্কের সময়েই মানুষ সবচেয়ে বেশি বিশ্বাস করে। 2024 সালেও একই স্ক্রিপ্টে এই ছবিটা ভাইরাল হয়েছিল। আজ শুধু পাত্র বদলেছে, যা সত্যি নয় কিন্তু বিভ্রান্তিকর। সত্যিটা হলো, ভারত সীমান্তে ট্যাঙ্ক মোতায়েনের কোনো খবরই কোনো বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেনি। নিজ দেশের সেনাবাহিনীর কুচকাওয়াজের ছবি যারা গুজবের হাতিয়ার বানায়, তারা দেশেরই ক্ষতি করে। তাই ক্লিক করবার আগে, শেয়ার করবার আগে একটু থামুন, একবার যাচাই করুন, কারণ এই যুদ্ধটা সত্যের। সীমা শারমিন, বিটিভি নিউজ। চট্টগ্রাম নগরের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে খাল পুনরুদ্ধার, অবৈধ দখল উচ্ছেদ এবং নাগরিক সচেতনতা বৃদ্ধিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। আজ নগরীর পূর্ব বাকুলিয়া ওয়ার্ডের ওয়াইজার পাড়া এলাকায় বিরজা খালের সেকেন্ডারি অংশ খনন কর্মসূচির উদ্বোধনকালে তিনি একথা বলেন। মেয়র বলেন, খাল ও জলাধার দখলমুক্ত করে পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে পারলে চট্টগ্রামকে জলাবদ্ধতা মুক্ত নগরীতে পরিণত করা সম্ভব হবে। তিনি বলেন, বর্ষা মৌসুম সামনে রেখে নগরের খালগুলো পরিষ্কার ও খনন কাজ জোরদার করা হয়েছে। কোথাও যাতে বৃষ্টির পানি আটকে না থাকে এবং জলাবদ্ধতা সৃষ্টি না হয়, সে লক্ষ্যেই এই উদ্যোগ। খালগুলোতে বছরের পর বছর ধরে জমে থাকা ময়লা আবর্জনা, অবৈধ স্থাপনা এবং দখলের কারণে পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেন সিটি মেয়র। উদ্বোধনী অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে চট্টগ্রামে আগামী শনিবার অনুষ্ঠিত হবে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ। এ উপলক্ষে আজ সকালে জামায়াত ইসলামী চট্টগ্রাম মহানগর কার্যালয়ে এক সংবাদ সম্মেলন জানানো হয়। সমাবেশে প্রধান অতিথি থাকবেন জামায়াত ইসলামীর আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান জানান, চট্টগ্রাম নগরের লালদিঘি মাঠে সমাবেশে 11 দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। তিনি বলেন, সরকার ক্ষমতায় এসেছে 100 দিনের বেশি হলেও জনগণের প্রত্যাশিত সংস্কারে অগ্রগতি হয়নি। সরকার গণভোটের রায় উপেক্ষা করে জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার করলেও 20টি অধ্যাদেশ সংসদে কোনো আলোচনা ছাড়াই বাতিল করেছে। সংবাদ সম্মেলনে তিনি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথাও তুলে ধরেন। এ সময় মহানগর জামায়াতের আমির মোহাম্মদ নজরুল ইসলাম, নেজামে ইসলামের আমির মাওলানা জিয়াউল হোসাইন সহ 11 দলীয় ঐক্যের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।